আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার চাকা, আগুন, ধাতু, মাটির পাত্র। আগুন। আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল গাছের ডাল, পাথরের অস্ত্র, লোহার অস্ত্র, তামার অস্ত্র। গাছের ডাল। লেজবিহীন উন্নত শ্রেণীর নরবানর হলো এপ মানুষ, শিল্পাঞ্জি, গরিলা। উত্তর হবে এপ। পরের প্রশ্ন, হোমো হ্যাবিলিস কথার অর্থ এপ থেকে মানুষ, দক্ষ মানুষ, দণ্ডায়মান মানুষ, বুদ্ধিমান মানুষ। দক্ষ মানুষ। ভারতের প্রাচীনতম সভ্যতা হলো হরপ্পা সভ্যতা, মেহেরগড় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা। উত্তর হবে মেহেরগড় সভ্যতা। হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় 1921, 1922, 1929, 1974 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1921 খ্রিস্টাব্দে। হরপ্পা সভ্যতার বাড়িগুলি কী দিয়ে তৈরি হতো? কাদামাটি দিয়ে, কাঠ দিয়ে, পোড়া ইট দিয়ে, পাথর দিয়ে। পোড়া ইট দিয়ে। হরপ্পা সভ্যতার স্নানাগার পাওয়া গেছে লোথালে, হরপ্পায়, মহেঞ্জোদারোয় না কালীবঙ্গায়। উত্তর হবে মহেঞ্জোদারোয়। 2 থেকে হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 4টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। হোমো স্যাপিয়েন্স কথার অর্থ কী? বুদ্ধিমান মানুষ। আদিম মানুষ কোন পর্যায়ে কৃষিকাজ শেখে? নতুন পাথরের যুগে প্রথম পর্যায়ে আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে। লুসি কি? লুসি হলো আফ্রিকা মহাদেশ ইথিওপিয়ার হাদার নামক স্থানে প্রাপ্ত একটি মেয়ের কঙ্কাল। হরপ্পা সভ্যতা ছিল জ্যাজ যুগের সভ্যতা। উত্তর হবে তামা ও ব্রোঞ্জ। হরপ্পা সভ্যতা কি আবিষ্কার করেন? উত্তরে প্রত্নতাত্ত্বিক দয়রাম সাহানি। লোথাল কথার অর্থ কী? মৃতের স্থান। মেহেরগড় সভ্যতা কে কবে আবিষ্কার করেন? 1974 খ্রিস্টাব্দে ফ্রাঁসোয়া জারিজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। তাকে সাহায্য করেছিলেন রিচার্ড মেডো। 3 থেকে রয়েছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 2টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 2 × 2 = 4। দাবানল কাকে বলে? বনে আগুন লাগাকে দাবানল বলা হয়। বনে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলে উঠে দাবানল সৃষ্টি করে। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার আগে দাবানলের আগুনকে সংগ্রহ করে কাজ চালাতো। আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে তার কী লাভ হয়েছিল? আদিম মানুষ হিংস্র জীবজন্তুর হাত থেকে নিজেকে রক্ষা করতে এবং তার খাদ্যের সংস্থান করার জন্য জোট বেঁধেছিল। জোট বেঁধে বাস করার ফলাফল 1, জোট বাঁধার ফলে আদিম মানুষ অনেকটা নিরাপদ হয়। 2, একসঙ্গে শিকার করার সাহস অর্জন করে। 3, আদিম মানুষ নানা কারণে হাতিয়ার তৈরি করতে শেখে। আদিম মানুষ কিভাবে আগুন জ্বালাতে শেখে? মানব সভ্যতার বিকাশের ক্ষেত্রে মানুষের আগুন জ্বালাতে শেখা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আগুন জ্বালানো শেখানোর কৌশল বা আগুন জ্বালানো শেখানোর কৌশল। আদিম মানুষ দাবানল দেখে আগুনের অস্তিত্ব বুঝতে পারে। চকমকি পাথরের হাতিয়ার তৈরির সময় পাথরের ঠোকাঠুকিতে আগুন জ্বলে ওঠে, তা দেখে মানুষ আগুন জ্বালাতে শেখে হবে। এইভাবেই আদিম মানুষ আগুন জ্বালাতে শেখে। অস্ট্রালোপিথেকাসদের বৈশিষ্ট্য আলোচনা করো। এরা 2 পায়ে ভর দিয়ে কোনো মতে দাঁড়াতে পারত। এদের চোয়াল ছিল শক্ত ও সুগঠিত, তাই এরা শক্ত বাদাম ও শুকনো ফল চিবিয়ে খেতে পারত। এরা গাছের ডাল দিয়ে ধাক্কা মারত ও পাথর ছোড়ার চেষ্টা করত। সিন্ধু সভ্যতাকে কেন হরপ্পা সভ্যতা বলা হয়? 1921 ও 1922 খ্রিস্টাব্দে হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাচীন সভ্যতার 2টি কেন্দ্র আবিষ্কৃত হয়। সিন্ধু নদের উপত্যকায় এই 2টি কেন্দ্র অবস্থিত বলে এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হতো, কিন্তু পরে সিন্ধু নদের উপত্যকার বাইরে এই সভ্যতার অনেক কেন্দ্র খুঁজে পাওয়া গেছে, আর এগুলোর মধ্যে হরপ্পা ছিল সবচেয়ে বড়, গুরুত্বপূর্ণ প্রাচীন কেন্দ্র, তাই সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়। তামা পাথরের যুগ বলতে কী বোঝো? নতুন পাথরের যুগে ভারতীয় উপমহাদেশে পাথরের পাশাপাশি ধাতুর ব্যবহার শুরু হয়েছিল। তখন ধাতু বলতে তামা ও কাঁসার ব্যবহার ছিল। এই সময় তামা ও পাথর দুটোরই ব্যবহার হতো বলে এই সময়কে তামা পাথরের যুগ বলা হয়। পরের 4 দাগে বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 2টি, প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল? আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের জীবনযাত্রার ঘটে নানা পরিবর্তন। এর ফলে মানুষ এক শীতের প্রকোপ থেকে বাঁচল, হিংস্র জীবজন্তুর হাত থেকে নিজেকে সুরক্ষিত করতে শিখল। এর ফলে মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটে। আগুনে পোড়া নরম খাবার খাওয়ার ফলে মানুষের চোয়াল ও দাঁত ছোট হয়, তার শারীরিক পরিবর্তন ঘটে। আদিম মানুষ যাযাবর ছিল কেন? আদিম মানুষ নানা কারণে যাযাবর জীবনযাপন করত। যেমন আদিম মানুষ নিজের খাবার নিজে উৎপাদন করতে পারত। আদিম মানুষ শিকার করে বনের ফলমূল সংগ্রহ করে তাদের খাদ্যের চাহিদা মেটাতো, আর বনের ফলমূল বা শিকারের কোনো একটি নির্দিষ্ট এলাকার মধ্যে পাওয়া যেত না, তাদের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে খাদ্য সংগ্রহ করতে হতো। এই সব কারণে আদিম মানুষ যাযাবর ছিল। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য, মহেঞ্জোদারো স্নানাগার সম্পর্কে একটি টিকা লেখো। মহেঞ্জোদারো স্নানাগার সম্পর্কে যা জানা যায় লেখো।
মহেঞ্জোদারোতে একটি সুগঠিত পাকা ইটের তৈরি স্নানাগার অর্থাৎ স্নান করার জায়গা আবিষ্কৃত হয়েছে। এটি ছিল লম্বায় 180 ফুট ও চওড়ায় 108 ফুট। সমগ্র এলাকাটি 8 ফুট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ছিল। এর মাঝামাঝি অংশে ছিল একটি বড় জলাশয় দেখা যায়, যেটি ছিল 39 ফুট লম্বা, 23 ফুট চওড়া ও 8 ফুট গভীর। এই জলাশয়টিতে একদিকে যেমন বাইরের অপরিষ্কার জল ঢোকার ব্যবস্থা ছিল, তেমনই অতিরিক্ত জল বের করে দেওয়ার ব্যবস্থাও ছিল। এমনকি জলাশয়টিকে পরিষ্কার করার ব্যবস্থা করা হয়েছিল। জলাশয়ে ঋতুভেদে ঠান্ডা ও গরম জলের ব্যবস্থা ছিল। অনেকে মনে করেন এটি ছিল অভিজাতদের জল কেহেলির স্থান। হরপ্পা সভ্যতাকে প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কেন? প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা সেই সময়কে বোঝানো হয় যে সময়ে মানুষ লিখতে শিখেছে বা লিপির ব্যবহার শিখেছে। হরপ্পা সভ্যতাকে প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কারণ হরপ্পা সভ্যতার মানুষ লিখতে জানত, তবে হরপ্পার লিপি আজও পড়া সম্ভব হয়নি। তবে এই লিপিগুলির সঙ্গে ব্রাহ্মী ও খরষ্টি লিপির মিল আছে। ডান থেকে বামে এগুলি লেখা হতো। হরপ্পা সভ্যতার শিলমোহর সম্পর্কে আলোচনা করো। হরপ্পা সভ্যতার বিভিন্ন প্রত্নক্ষেত্র থেকে অনেক শিলমোহর পাওয়া গেছে। শিলমোহরগুলি নরম পাথর ও কাদামাটি দিয়ে বানিয়ে আগুনে পুড়িয়ে তৈরি করা হতো। এগুলিতে লিপি, প্রতীক চিহ্ন খোদাই করা হতো। শিলমোহরগুলিতে ষাঁড়, একশৃঙ্গলা, একটি কাল্পনিক পশু, মানুষ, গাছ ও জ্যামিতিক নকশা খোদাই করা থাকতো। বেশিরভাগ শিলমোহরে উল্টো নকশার খোদাই করা হতো। কাদামাটিতে ছাপ দিলে তা সোজা হতো। 5 দাগে রয়েছে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন। যে কোনো দুটি প্রশ্নের মান 5 করে। 5 গুণ 2 = 10। প্রথম, উপমহাদেশের নতুন পাথরের যুগে মানুষের জীবনযাত্রার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। ভূমিকা: এই যুগে মানুষের জীবনযাত্রার নানা পরিবর্তন ঘটে। যেমন 1. জীবিকা: নতুন পাথরের যুগে মানুষের প্রথম জীবিকা ছিল পশুপালন ও কৃষিকাজ। কুকুর, ভেড়া, ছাগল, গরু, গাধা প্রভৃতি ছিল এই সময় মানুষের প্রধান গৃহপালিত পশু। কৃষি সূচনার ফলে এই যুগের মানুষ কৃষিকাজকেই প্রধান জীবিকা হিসাবে গ্রহণ করেছিল। এই সময় বিভিন্ন কারিগরি কাজের সঙ্গেও মানুষ যুক্ত ছিল। হাতিয়ার: নতুন পাথরের যুগে মানুষের তাদের পাথরের হাতিয়ারগুলিকে অনেক হালকা, ধারালো ও উন্নত করেছিল। তারা তামার ব্যবহার শুরু করে। এই যুগের হাতিয়ার এবং যন্ত্রপাতি ছিল কাঠারি, নিড়ানি, ছেনি, বসা, বড়শি প্রভৃতি। বাসস্থান: এই যুগের মানুষ কৃষিকাজ শুরু করার পর স্থায়ীভাবে বসবাস শুরু করে। তারা কৃষিক্ষেত্রের কাছেই খড়, বিচেলি, মাটি প্রভৃতি দিয়ে ঘর বানাতে শুরু করে এবং স্থায়ীভাবে বাস করতে থাকে। চাকার আবিষ্কার: নতুন পাথরের যুগের প্রধান বৈশিষ্ট্য হলো চাকার আবিষ্কার। চাকার আবিষ্কারের ফলে মাটির পাত্র এবং যানবাহন প্রভৃতি তৈরি হয়। নিদর্শন: এই যুগে মানুষের বসতির নিদর্শন পাওয়া গেছে মেহেরগড়, বুরজাহম, তাকাল্লাকোটা, ব্রহ্মগিরি, মাস্কি প্রভৃতি স্থানে। পরে হচ্ছে পুরনো পাথরের যুগে মানুষের জীবনযাত্রা কেমন ছিল। ভারতীয় উপমহাদেশে বিভিন্ন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া পুরনো পাথরের যুগের অস্ত্র ও জিনিসপত্র থেকে সে যুগের মানুষের জীবনযাত্রার একটা চিত্র পাওয়া যায়। 1. দলবদ্ধভাবে খাদ্য সংগ্রহ: পুরনো পাথরের যুগের মানুষ দল বেঁধে পশু শিকার ও ফলমূল সংগ্রহ করত এবং মিলেমিশে খাবার ভাগ করে খেত। পোশাক পরিচ্ছদ: প্রচণ্ড হাত থেকে বাঁচতে এই যুগের মানুষ পশুর চামড়া, গাছের ছাল ও লতাপাতা পোশাক রূপে ব্যবহার করত। খাদ্য: এই যুগের মানুষ শিকার করে পশুর মাংস, বনের ফলমূল সংগ্রহ করে খেত। হাতিয়ার: ভারী এবং এবড়ো পাথরের হাতিয়ার এই যুগের মানুষের ব্যবহার করত। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা। ভূমিকা: হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা ছিল উন্নত ও সুপরিকল্পিত। এই পরিকল্পনা যে কোনো আধুনিক সভ্যতাকে হার মানায়। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা: 1. নগর বিন্যাস: হরপ্পা সভ্যতার নগর অঞ্চলগুলি দুটি ভাগে বিভক্ত ছিল। উত্তরে পশ্চিমে দুর্গ অঞ্চল এবং পূর্বে নিচু অঞ্চল। এই সভ্যতায় দুর্গ অঞ্চলে প্রাচীর দিয়ে ঘেরা থাকত। দুর্গ অঞ্চলে নগরের শাসক বা অভিজাতরা থাকতেন। নগরের নিচু এলাকায় সাধারণ মানুষ বসবাস করত। ঘরবাড়ি: হরপ্পা সভ্যতার পোড়া ইটের 1 তলা, 2 তলা, 3 তলা বাড়ি পাওয়া গেছে। প্রতিটি বাড়িতে কুয়ো, রান্নাঘর, জল নিকাশি নালা, শৌচাগার ছিল। বাড়িগুলিতে বাইরের দিকে কোনো জানলা ছিল না। পয়ঃপ্রাণী: হরপ্পা সভ্যতার উন্নত পয়ঃপ্রাণী ছিল। বাড়ি থেকে ছোট নালার মাধ্যমে নোংরা জল বড় রাস্তা ঢাকা নর্দমায় পড়তো। বড় রাস্তার নর্দমা থেকে নোংরা জল জলাশয়ের বাইরে বেরিয়ে যেত। প্রতিটি বাড়িতে সেপটিক ট্যাঙ্ক ছিল। রাস্তার মোড়ে মোড়ে ছিল ডাস্টবিন ও কুয়ো। রাস্তাঘাট: হরপ্পা সভ্যতার রাস্তাগুলি ছিল সোজা প্রস্থ। রাস্তাগুলি 9 ফুট থেকে 34 ফুট পর্যন্ত প্রস্থ ছিল। রাস্তাগুলিতে আলোকিত করার জন্য ব্যবস্থা ছিল। রাস্তাগুলি পোড়া ইট দিয়ে তৈরি হতো। গ্রিড পদ্ধতি: হরপ্পা সভ্যতার প্রতিটি নগর গ্রিড পদ্ধতিতে গড়ে ওঠে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম বিস্তৃত কক্ষগুলি পরস্পরকে সমকোণে খণ্ডিত করে একটি ব্লক সৃষ্টি করেছে। এর মাঝে ঘরবাড়ি বা বাড়িঘর নির্মিত হয়। হরপ্পা সভ্যতায় পয়ঃপ্রাণী নিকাশি ব্যবস্থা কেমন ছিল তা নিজের ভাষায় লেখো। হরপ্পা সভ্যতার বিভিন্ন উন্নত ও সুপরিকল্পিত নগর পরিকল্পনা, উন্নত পয়ঃপ্রাণী জল নিকাশি ব্যবস্থা তারই প্রমাণ। পয়ঃপ্রাণী: হরপ্পা সভ্যতার প্রতিটি বাড়িতে কুয়ো, শৌচাগার, স্নানাগার, সেপটিক ট্যাঙ্ক ও নর্দমা ছিল। বৃষ্টির জল ছাদ থেকে পোড়া মাটির নল দিয়ে বাড়ির নর্দমায় পড়তো। প্রতিটি বাড়ি থেকে ছোট নর্দমার মাধ্যমে নোংরা জল রাস্তায় বড় নর্দমাতে গিয়ে পড়তো। নর্দমাগুলিতে পাকা ও ঢাকা দেওয়া ম্যানহোল ছিল। নর্দমাগুলি নিয়মিত পরিষ্কার করা হতো। রাস্তার মোড়ে মোড়ে ডাস্টবিন রাখা হতো। নিকাশি ব্যবস্থা: রাস্তা
পাশে বড় নর্দমা ছিল। উপরোক্ত ব্যবস্থাগুলি আধুনিক নগর পরিকল্পনাকেও ম্লান করে দেয়। ভালো করে দেখে নাও, এই হলো টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। আমার নতুন হাও লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেয়। বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাতে দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমার প্রশ্নটা দেখে নাও।